আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু চাকরিতে প্রবেশের জন্য নিজের যে প্রস্তুতির প্রয়োজন সেটি কি আপনি নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয় সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে আছি আমি ফরহাদ বিন নূর। আর শুরুতেই আমরা দেখে নেব এই সপ্তাহের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট সোলার প্রজেক্ট বিভাগ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি আরএফএল গ্রুপ ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিভাগের নাম বিজনেস ডেভেলপমেন্ট সোলার প্রজেক্ট। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর চাওয়া হয়েছে। অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর চাওয়া হয়েছে। আর চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম কর্মক্ষেত্র ঢাকায় অফিসে হবে। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে। বয়স সীমা কমপক্ষে 30 বছর আর বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া আবেদনের শেষ সময় আমরা দেখছি 29 অক্টোবর 2025। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। এবার দেখব বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির 10টি শূন্য পদে 16 জনকে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি বাংলাদেশ তাঁত বোর্ড তারা 10টি পদে 16 জন লোকবল নিয়োগ দেবে। আমরা দেখছি যে নবম গ্রেডে বেশ কিছু এখানে পদে তারা নিয়োগ দেবে। আমরা দেখছি যে নবম গ্রেডে রয়েছে গবেষণা কর্মকর্তা পদে একজন, পরিসংখ্যানবিদ একজন, সহকারী প্রকৌশলী একজন, লিয়াজো কর্মকর্তা 5 জন, এছাড়া কারিগরি কর্মকর্তা একজন, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একজন, গবেষণা কর্মকর্তা একজন। নবম গ্রেডে আরও রয়েছে ইন্সট্রাক্টর পদে 3 জন, ডিজাইনার পদে একজন। এছাড়া 11তম গ্রেডে আরও একটি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে। আমরা দেখছি যে সহকারী লাইব্রেরিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া যোগ্যতার কথা যদি বলি, আপনি বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইটে গেলে বিস্তারিত সেখানে রয়েছে, আপনি দেখতে পাবেন। তবে আবেদনের সময়সীমা শেষ হবে 24 অক্টোবর 2025। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। চাকরির বাজারে আমরা দেখছি যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এখানে রয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র প্রজেক্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি আছে একটু বিস্তারিত দেখে নেই। আমরা দেখছি যে তারা পদের যে নাম সেটি হচ্ছে সিনিয়র প্রজেক্ট অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সামাজিক বিজ্ঞান, নৃবিজ্ঞান, ব্যবস্থাপনা বা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা, এছাড়া অভিজ্ঞতা দেখছি কমপক্ষে 3 বছর তারা চেয়েছে। চাকরির ধরন আমরা দেখছি চুক্তিভিত্তিক। কর্মক্ষেত্র অফিসে, সেটি কক্সবাজারের উখিয়াই হবে। এছাড়া প্রার্থীর ধরন আমরা দেখছি নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বয়স সীমা উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 11 অক্টোবর 2025। আমরা আরও বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। দারাজ বাংলাদেশ লিমিটেড ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। 3 মাসের প্রোগ্রামের জন্য লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। স্নাতক শেষ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে দারাজ বাংলাদেশ লিমিটেড সেখানে আমরা দেখছি যে পদের নাম ইন্টার্নশিপ। পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি যে এমএস অফিসে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই। চাকরির ধরন বলেছি ইন্টার্নশিপ। কর্মক্ষেত্র আমরা দেখছি অফিসে ঢাকায়। এছাড়া প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বেতন 10,000 টাকা মাসিক। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আর আবেদনের শেষ সময় 31 অক্টোবর 2025। আমরা আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি
দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিতে কি আছে। আমরা দেখছি তারা যে পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা আমরা দেখছি আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা, কম্পিউটারে MS অফিসে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা দেখছি প্রয়োজন নেই। চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে যে কোনো স্থানে হবে দেশের। প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। বেতন মাসিক 28,000 টাকা। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী। এছাড়া আবেদনের শেষ সময় 16 অক্টোবর 2025। দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট নিরসনে 49তম বিশেষ BCS-এর আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSC। এই BCS-এ 683 জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে। আগামী 10 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই 2 ঘন্টা BCS-এর লিখিত পরীক্ষা তথা MCQ অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হবে শুধু ঢাকায়। এতে অংশ নিতে আবেদন করেছেন 3,12,000 চাকরি প্রার্থী। সেই হিসেবে প্রতিটি ক্যাডার পদের বিপরীতে লড়বেন প্রায় 456 জন প্রার্থী। তবে যেহেতু এটি শিক্ষা ক্যাডারদের বিশেষ BCS, ফলে নির্দিষ্ট বিভাগের প্রার্থীরা এই বিভাগের প্রার্থীদের সঙ্গে লড়বেন। ফলে বিভাগ ভেদে প্রতিটি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যাও ভিন্ন হবে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হব আমরা কিছুক্ষণ পরই। এই পরীক্ষায় কিভাবে ভালো করা যায়, চাকরি প্রার্থীরা কিভাবে ভালো করতে পারবে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরির প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন 32তম BCS-এর একজন কর্মকর্তা, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শ্রাবণী ধর। কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগতম আমাদের চাকরির বাজারে। একটা বিষয় একটু বলবেন। আমরা দেখলাম যে একটু আগেও আমরা বিরতির আগে দেখছিলাম BCS নিয়ে 49তম BCS বিশেষ, সেটি তো শুধু শিক্ষা ক্যাডারদের জন্য হবে। এবং আপনি নিজেও যখন BCS-এ এসেছেন তখন কিন্তু আপনিও সে সময় বিশেষ পেয়েছিলেন। বাট আপনার সময় আমি যতটুকু জানি যে সে সময় হয়তো আপনাকে প্রিলি, রিটেন, তারপরে ভাইবা 3টাই ফেস করতে হয়েছে। কিন্তু এবারের চিত্রটা আমরা দেখছি যে শুধু 200 মার্কের প্রিলি দিয়ে তারপরে তাকে সরাসরি ভাইবাই চলে যেতে হবে যে পাশ করবে। একটু জানাবেন সেটি হচ্ছে যে মাত্র তো আর 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহ নেই। সেক্ষেত্রে এই মুহূর্তে চাকরি প্রার্থীদের আসলে কি করণীয় যারা BCS পরীক্ষা দেবে? আমার সাথে ধন্যবাদ। আসলে BCS তো 1 সপ্তাহের না, এটা অনেক দিনের একটি স্বপ্ন এবং সেই মতো করে কিন্তু প্রস্তুতিটা নিতে হয়। তো সাধারণত অনার্সে যারা পড়ে 3rd ইয়ার থেকে নিলে ভালো হয় এবং 4th ইয়ারের পরেই সে যেহেতু দিতে পারে 3rd ইয়ার বা 2nd ইয়ার থেকে কিন্তু অনেকে শুরু করে দেয়। সুতরাং প্রস্তুতি যারা এবার BCS দিচ্ছে 49তম, প্রস্তুতি কিন্তু হয়েই আছে। এখন নতুন কিছু ওইরকমভাবে যুক্ত করার কোনো দরকার হবে না মনে করি। এখন যেগুলো পড়া আছে, যেগুলো পড়েছে সব পরীক্ষার্থীরা, সেগুলোই ভালো করে রিভিশন দিতে হবে এই 7 দিনে। নতুন খুব বিষয়গুলো যুক্ত না করে পুরাতন যেগুলো পড়েছে এবং সেগুলো রিভিশন দেওয়াটাই ভালো হবে। এক্ষেত্রে যেহেতু সিলেবাসটাও কমিয়ে দিয়েছে, সেখানে শুধু বাংলা, মানসিক দক্ষতা, ইংরেজি, আন্তর্জাতিক বিশ্ব, বাংলাদেশ বিষয়াবলী, এই 5টা বিষয়ের উপরে 20 মার্ক করে 100 মার্কের পরীক্ষা হবে। তো এই বিষয়গুলোই আমার মনে হয় যে এবারের পরীক্ষায় খুব বেসিক প্রশ্ন থাকবে এবং টিকাবেও ভালোই মনে হচ্ছে, যেহেতু এটা বিশেষে এরকমই হয়ে এসেছে পূর্বের পরীক্ষাগুলোতে। তো টিকাবে অনেক বেশি এবং এখানে কিন্তু বেসিক প্রশ্নগুলো যেগুলো প্রতিবার সালের প্রশ্নে যেগুলো আসে, গ্রামাটিক্যাল বেস, সেটা ইংলিশ হোক, বাংলা দ্বিতীয় হোক, ঠিক আছে। আর আন্তর্জাতিক বিষয় যেগুলো বাংলাদেশ বিষয় থেকে, যেমন সংবিধান থেকে আসে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই বিষয়গুলোর উপর একটু নজর দিতে হবে, সংবিধানের বিষয়গুলোতে নজর দিতে হবে। এবং এগুলো আমাদের শিক্ষার্থীরা কিন্তু পড়েছে, সবাই পড়েছে, কিন্তু এখন সারা বছর ধরে পড়েছে। এখন এই মুহূর্তে এই বিষয়গুলো কিভাবে মনে রাখা যায়, এই বিষয়ের উপরে কিন্তু তাকে জোর দিতে হবে, যে আরেকটু বেশি করে যেটা মনে থাকছে না। যেমন সংবিধান কিন্তু ধারাগুলো মনে রাখার কৌশল বলতে সেগুলো কিন্তু মাইন্ড ম্যাপিং করা যায়। তারপর একটু ছড়ার মতো করে, যেমন ASEAN-এর 10টা দেশ, এটা কিন্তু একটু পরীক্ষার সময় যে কিন্তু কি হয় যে কোনটা হবে, এটা হবে না এটা হবে অপশনে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা
কৌশল সে নিতে পারে, যেমন এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, Right, এরকম এরকম একটা করে কৌশল। আমরাও একসময় হ্যাঁ, পড়েছি। তো আমিও কিন্তু আমার সময় এরকম করে পড়েছি যে এমটিভিতে কি বিসিএস কি, এরকম করে কিন্তু সে এই কিছু কিছু বিষয়গুলো এখন শর্টকাট টেকনিকে চলে যেতে হবে, শর্টকাট ভাবে কিভাবে সেই বিষয়গুলো মনে রাখতে পারে। আরেকটা বিষয় হচ্ছে সালগুলো সে একটু মাইন্ড ম্যাপিং করে নিতে পারে, এই সালে সে কি করেছে বা এই সালে সাথে আরও একটা বিষয়ের সাথে মিল রেখে সেই বিষয়গুলো মনে রাখতে পারে। তো এই যাবতীয় বিষয়গুলো আর কি ওই সময়ে এত অল্প সময়ের মধ্যে যে এতগুলো প্রশ্নের আনসার দিতে হয়, তো এই অল্প সময়ে কিন্তু একটু টেকনিক না রাখলে কিন্তু যারা টেকনিক নিয়ে পড়াশোনা করে তারাই কিন্তু ভালো করে, কারণ ওই সময় যে খুব কনফিউশনের সৃষ্টি হয়, যা এটা হবে ক হবে না খ হবে, মানে সবগুলো একই রকম লাগে, অনেক তো সময় কাছাকাছি মনে খুব হয় যে- কাছাকাছি মনে হয়। তো ওই সময়টাতে যে টেকনিক ব্যবহার করবে, শর্টকাট পদ্ধতি ব্যবহার করবে যে কিভাবে মনে রাখতে পারি, এখন কিন্তু এই 7 দিনে তাকে এইগুলো প্র্যাকটিস করা উচিত বলে মনে করি। আরেকটা বিষয়, 5টা বিষয় বাদেও কিন্তু আরও 100 মার্কের তার নিজস্ব সাবজেক্টের বিষয় থাকবে। যেমন আমি ব্যবস্থাপনা বিভাগে আছি, তো আমার কাছে মনে হয় যে এখানে যে বেসিক প্রশ্নগুলো, যেমন ব্যবস্থাপনাতে যারা আছে তারা দেখতে পারে এখানে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের যে কোর্সটা, বেসিক কোর্স ম্যানেজমেন্ট থট, হ্যাঁ, এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। আর সবচেয়ে বড় কথা, বিগত সালে ম্যানেজমেন্ট থেকে বা যে বিষয় আছে বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়েছে সেগুলো দেখে সেই মতো করে সে যদি প্রিপারেশন নেয়, যেহেতু এটা স্পেশাল বিসিএস, বিগত সালের প্রশ্নের ধরনে কিন্তু থাকবে, সেই বিষয়গুলো বারবার তাকে অনুশীলন করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যারা নতুন দিচ্ছে, এটাই আমার ফার্স্ট বিসিএস, হয় না, অনেকের আছে যেটা আমার ফার্স্ট, আমার নিজেরও কিন্তু ফার্স্ট বিসিএসই হয়ে গেছে, সেটাতেই এখন আমি প্রায় 12 বছর চাকরি করছি ফার্স্ট বিসিএসই। তো আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বিষয়ে যে যাদের ফার্স্ট বা একবার দুবার দিয়েছে ভীতি কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন প্রতিদিন 1টা থেকে 2টা মক টেস্ট দিতে হবে তাকে, মানে সময় বেঁধে কি করতে হবে যে 100 মার্কের বা 200 মার্কের প্রশ্ন তাকে স্টপ ওয়াচ দেখে যে ওই সময়ের মধ্যে সে কতগুলো আনসার করতে পারছে, এরকম করে প্রতিদিন সে 1টা বা 2টা করে এখন অনুশীলন করবে। এটা তার জন্য খুব পারফেক্ট, একটা খুবই উপকারী, এবং যে ভুলগুলো হচ্ছে সেগুলো সে আন্ডারলাইন করবে যে ভুলগুলো কেন হচ্ছে। এই পরীক্ষাটা দিতে যে তার কাছে মনে হবে যে আমি কিছু সহজ প্রশ্ন ভুল করে ফেলেছি, এবং তখন কিন্তু টেনশন থাকবে। বেশিরভাগই দেখা যায় যে 5টা মার্কের জন্য সে পিছিয়ে গেল, 1টা মার্কের জন্য সে পিছিয়ে গেল, এই পিছনোটা যেন না হয়, ঠিক আছে। তো তাকে কি করতে হবে যে ভুলগুলো এখন আইডেন্টিফাই করতে হবে, কোন ভুলগুলো আমি করছি, কেন করছি, ওইটা বিষয় তাকে একটু এখন প্রস্তুতি নিতে হবে। তো এখন সময় প্র্যাকটিস করতে হবে এবং ভুলগুলো সংশোধন করতে হবে। আর নিজের বিষয়ের পরে কিন্তু এগিয়ে যাওয়ার, মার্কসটা তোলার একটা বড় জায়গা, যে বিষয়ে 4 বছর 5 বছর পড়েছি, তো সেই বিষয়ের পরে যেন আমি পারফেক্টলি সবগুলো আনসার করতে পারি, এবং বেসিক যে বিষয়গুলো নিজের সাবজেক্ট, তো আমাদের অনেকগুলো পড়তে হয়, কোর্স সাবজেক্ট আছে এখানে কিছু, তো এখানে কিন্তু সব সাবজেক্ট পড়া দরকার নাই। যেমন অনার্সে মাস্টার্স দিয়ে আমি 50টা কোর্স পড়েছি, এতগুলো কোর্সের কিন্তু দরকার নাই। এখানে দেখতে হবে কোন কোর্স থেকে আমার প্রশ্নগুলো আসতেছে, ঠিক আছে, কোন কোর্সে প্রশ্ন আসবে, মানে বেসিক যে প্রশ্নগুলো, বেসিক যে কোর্সগুলো, সেই কোর্সগুলো বারবার ভালোভাবে রিভিশন দিতে হবে। এখানে কিছু থিওরি আছে প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের, যেমন আমার সাবজেক্টে কিছু থিওরি আছে বেসিক, সেই থিওরিগুলো কে দিয়েছে, এখানকার মানে আমার এখানে মনীষী যারা আছে, ঠিক আছে, তাদের নাম কি, তাদের জন্মসাল কথা, যেমন আমার এফডব্লিউ টেইলর, হেনরি ফিওর, গুরুত্ব দিতে হবে। আরেকটা বিষয় একটু বলবেন, আমরা দেখছি যে যেহেতু 100 মার্কের মৌখিক পরীক্ষা হবে, সেই মৌখিক পরীক্ষার জন্য কি রকম প্রস্তুতি হওয়া উচিত, একটু ছোট্ট করে বলবেন। আচ্ছা, ঠিক আছে, ছোট্ট করে বলতে আমার কাছে মনে হয়েছে মৌখিক পরীক্ষার যে ফার্স্ট, সে যখন একজন পরীক্ষার্থী অবশ্যই সে যখন ঢুকবে তার অবশ্যই ড্রেস আপটা ঠিক রাখতে হবে। ড্রেস আপে কিন্তু মার্কস আছে, ঠিক আছে, তো তার এক্সপ্রেশনে মার্কস আছে, এবং ওখানে কিন্তু শুধুমাত্র তার বিষয় পারলেই হবে না, ওখানে কিন্তু একজন থাকেন, সে কিন্তু তার মানে সব কিছু সে পর্যবেক্ষণ করে, সে কেমন টেনশন করছে কিনা, সে কেমন উত্তর দিচ্ছে, ঠিক আছে, তার মতাদর্শটা কেমন, তো সেই বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে, কনফিডেন্টলি তাকে যেতে হবে। এবং এখানে যেহেতু এটা শিক্ষা, এখানে একটু রেজাল্টটাও একটু ফ্যাক্টর, কারণ হচ্ছে রেজাল্ট যারা তারা কিন্তু একটু এগিয়ে থাকবে, কারণ যেহেতু শিক্ষাতে একটু রেজাল্টটা দেখা হয়, এই বিষয়গুলো নিশ্চয়ই থাকবে। আর সেখানে আরেকটা বিষয় দেখতে হবে যে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখন 1 বছরের আগের
যে টপিকসগুলো অন্তত 6 মাস আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স তাকে কিন্তু এইগুলো ভালো করে নিশ্চয়ই পড়তে এগুলো হবে, দেশ সাম্প্রতিক এবং বিষয়গুলো তাকে জানতে সাম্প্রতিক হবে। বিষয়গুলো। আরেকটা বিষয় ছোট্ট করে একটু বলবেন যে অনেক সময় দেখি যে অনেক জানা প্রশ্ন ভুল হয়ে যায়, একেবারে সেখানে অনেকের ভেতরে একটা ভীতি কাজ করে। সেক্ষেত্রে এই মুহূর্তে একেবারে যা প্রস্তুতি নেওয়ার অনেকে তো নিয়ে ফেলেছে, এই মুহূর্তে তার এই ভীতি কাটানোর জন্য কি ধরনের তার ভেতরে প্রস্তুতি থাকা উচিত? ওই যে একদম আমি ছোট যেটা করে, বললাম একদম। যে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু বলে ফেলেছি মক প্রশ্ন তাকে, মডেল প্রশ্নগুলো তাকে সলভ করতে হবে ভীতি কাটানোর জন্য। এবং মানে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, সুতরাং আমি সব প্রশ্নের আনসার দিব এই দিকে কিন্তু যাওয়া যাবে না। তাকে নেগেটিভ যেহেতু আনসার যে 5টা প্রশ্ন আমি জানি না, সুতরাং আমি দিব না, আনসার করব না। যেটা আমি 70 বা 80% জানি এটা হবে, আমার একটু কনফিউশন আছে, আমি সেটা দিব, কিন্তু একদমই জানি না এবং সেটা দেওয়া যাবে না। আত্মবিশ্বাসী হতে হবে। কেউ ঘাবড়ে গেলে নিশ্চয়ই সেখানে অনেক জানা প্রশ্ন ভুল করবে। অবশ্যই, আপনাকে অবশ্যই, ধন্যবাদ কনফিডেন্স আমাদের অবশ্যই সঙ্গে থাকতে যুক্ত হবে। থাকার জন্য। নিশ্চয়ই আমাদের চাকরি প্রার্থীরা যারা অংশ নেবেন আগামী বিসিএস পরীক্ষায়, তারা আপনার এই পরামর্শে উপকৃত হবেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার।